জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে তৌহিদ হোসেন, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকারের মতো বিএনপি পুলিশকে দলদাসে পরিণত করেছে হাসনাত আবদুল্লাহ, থাকছে প্রতিবেদনে। হাসনাত ও সার্জিস জাতির সঙ্গী বেইমানি করেছে রাশেদ খান, থাকছে প্রতিবেদনে। দেশে ফিরতে হাসিনার যে নীরব প্রস্তুতি ভাবাচ্ছে সরকার ও বিরোধীদের, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে বিশেষভাবে জড়িত ছিল ডিপ স্টেট, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ আহমেদ, থাকছে প্রতিবেদনে। ঝিনাইদহে পাটওয়ারির সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয়, আইনমন্ত্রী, থাকছে প্রতিবেদনে। দিল্লি থেকে কলকাতায় আসছেন শেখ হাসিনা, কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে ফেরার কথা রয়েছে, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে। আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে বিদায় হয়ে গেছে বা যাচ্ছে, বিষয়টি এমন নয়, এবং দলটি দেশের আগামী সাধারণ নির্বাচনেই অংশ নিতে পারে বলে আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। যমুনা টেলিভিশনকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। দেশের মানুষের স্মৃতিশক্তি খুব একটা দীর্ঘ নয় উল্লেখ করে তিনি জানান, আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে আসবে বলেই তার অনুমান। সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারে নিজের দায়িত্ব পালনকালীন বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন সাবেক এই উপদেষ্টা। তিনি জানান, দায়িত্ব থাকাকালীন সময়ে অন্তত ৩ বার তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সরকারের পক্ষ থেকে তাকে জানানো হয়েছিল যে এই মুহূর্তে তার সরে দাঁড়ানো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি বড় ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে। জুলাই গণ অভ্যুত্থানের পেছনে ডিপ স্টেট বা অদৃশ্য কোনো শক্তির সক্রিয় ভূমিকা ছিল কিনা উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বিশ্বের প্রতিটি ঘটনার পেছনেই কোনো না কোনোভাবে ডিপ স্টেট জড়িত থাকে। তবে তারা কখনও স্রোতের বিপরীতে গিয়ে কাজ করে না, বরং স্রোতের অনুকূলে থেকে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বা ম্যানিপুলেট করার চেষ্টা করে। সাক্ষাৎকারী সরকারের ভেতরে কিচেন ক্যাবিনেট বা প্রভাবশালীদের একটি গোপন বলয় সক্রিয় থাকার বিষয়েও কথা বলেন সাবেক এই উপদেষ্টা। তিনি জানান, কোনো একটি বিশেষ উপলক্ষে যমুনাতে আয়োজিত কিচেন ক্যাবিনেটের একটি বৈঠকে তাকে অংশ নিতে হয়েছিল। পরবর্তীতে তিনি জানতে পারেন যে এই বিশেষ গ্রুপটি প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠকে বসতেন এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিতেন। পর্দার আড়ালে থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে এমন একটি গ্রুপ সক্রিয় রয়েছে তা নিয়ে বিভিন্ন গুঞ্জন তার কানেও আসত বলে তিনি উল্লেখ করেন। ভোটের মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বহুল আলোচিত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়েও কথা বলেন তৌহিদ হোসেন। তিনি স্পষ্ট জানান, এই চুক্তির প্রক্রিয়ার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা ছিল না। পুরো বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দেখভাল করেছিলেন। এর পেছনে হয়তো বিশেষ কোনো কারণ বা বাধ্যবাধকতা ছিল বলেই এই পদক্ষেপ নিতে হয়েছিল। তবে কোনো নিরুপায় পরিস্থিতি না থাকলে এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি পরবর্তী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়াই সবচেয়ে যুক্তিযুক্ত হতো বলে তিনি মনে করেন। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির কাছে চিঠি পাঠানো প্রসঙ্গে সাবেক এই পররাষ্ট্র উপদেষ্টা জানান, চিঠি দিলেও ভারত যে এর কোনো ইতিবাচক জবাব দেবে না তা তিনি আগে থেকেই জানতেন। চিঠির কোনো উত্তর কেন আসেনি এমন প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, আমরা কি আসলেই কোনো উত্তরের আশা করেছিলাম? তিনি নিজে এমন কোনো প্রত্যাশা করেননি বলেই সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দেন। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে বিশেষভাবে জড়িত ছিল ডিপ স্টেট, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ আহমদ। বাংলাদেশে ক্ষমতার মসনদে কার রদবদল হবে কিংবা গত জুলাই মাসের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নেপথ্যে কারিগর কারা, তা নিয়ে এবার এক ঐতিহাসিক ও বিস্ফোরক সত্য উগরে দিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ আহমেদ। তিনি সরাসরি দাবি করেছেন, বাংলাদেশের যাই ঘটুক না কেন সেখানে ডিপ স্টেট বা পর্দার আড়ালের অদৃশ্য আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক শক্তি বিশেষভাবে জড়িত থাকে। এমনকি গত জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রেও এই ডিপ স্টেট অত্যন্ত উল্লেখযোগ্য ও অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। সম্প্রতি একটি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ও বাংলাদেশের বেসরকারি গণমাধ্যমকে দেওয়া বিশেষ এক দীর্ঘ সাক্ষাৎকারে দেশের কূটনৈতিক ইতিহাসের অন্যতম সংবেদনশীল এই তথ্য ফাঁস করেন তিনি।
বাংলাদেশের যাই ঘটুক ডিপ স্টেট জড়িত থাকবেই। সাক্ষাৎকারে বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান এবং জুলাই আন্দোলনের পর তৈরি হওয়া নতুন মেরুকরণ নিয়ে কথা বলার সময় তৌহিদ আহমেদ অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, আমাদের ভৌগোলিক ও কৌশলগত অবস্থান এমন এক জায়গায় যেখানে বৈষয়িক পরাশক্তিগুলোর নিজস্ব স্বার্থ রয়েছে। আমি কূটনৈতিক অভিজ্ঞতা থেকে সরাসরি বলতে পারি, বাংলাদেশে যাই ঘটুক না কেন সেখানে ডিপ স্টেট বিশেষভাবে জড়িত থাকবেই। গত জুলাই আন্দোলনে লাখ লাখ সাধারণ মানুষ ও ছাত্র জনতা রাজপথে নেমেছিল, এটা যেমন সত্য, ঠিক তেমনি পর্দার আড়ালে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চূড়ান্ত সমীকরণে এই ডিপ স্টেটের ভূমিকা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য ও অগ্রগণ্য। কি এই ডিপ স্টেট? তোলপাড় কূটনৈতিক পাড়ায়। সাধারণত ডিপ স্টেট বলতে কোনো দেশের নির্বাচিত সরকারের বাইরে সামরিক, গোয়েন্দা বা আন্তর্জাতিক কোনো অদৃশ্য প্রভাবশালী চক্রকে বোঝানো হয়, যারা পর্দার আড়ালে থেকে রাষ্ট্র ও সরকারের নীতি এবং ক্ষমতার পরিবর্তন নিয়ন্ত্রণ করে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সাবেক নৌমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী যখন জুলাইয়ের ঘটনাকে জঙ্গি কর্মকাণ্ড বলে বিদেশে লবিং করছেন, কিংবা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে যখন ৬,০০০ কোটি টাকার ফাইল জালিয়াতির অভিযোগ উঠছে, ঠিক সেই সময় সাবেক পররাষ্ট্র উপদেষ্টার এই ডিপ স্টেট তত্ত্ব জুলাই আন্দোলনের অভ্যন্তরীণ রসায়নকে আন্তর্জাতিক মাত্রায় নিয়ে গেল। নেটিজেনদের অনেকেই বলছেন, এই মন্তব্যের মাধ্যমে শেখ হাসিনা পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত বা অন্যান্য পরাশক্তির যে ছায়াযুদ্ধের গুঞ্জন ছিল, তা খোদ সরকারের ভেতনের মানুষের মুখ থেকেই প্রমাণিত হল। আওয়ামী লীগ সরকারের মতো বিএনপি পুলিশকে দলদাসে পরিণত করছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপি সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতো পুলিশকে তাদের দলদাসে পরিণত করছে। বিচার বিভাগীয় সচিবালয় ভেঙে দিয়ে বিচার বিভাগের স্বাধীনতাকে হরণ করেছে এবং বিচারকদের স্বাধীনতা হরণ করেছে। আজ সোমবার বিকেল ৫:৩০টার দিকে ঝিনাইদহের পায়রা চত্বরে খোলা স্থানে ২২ মে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ছাত্রদলের মামলা ও সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জেলা এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ এসব অভিযোগ করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা আইন বিভাগ ও পুলিশ বিভাগের কার্যক্রম গত ৪ দিন ধরে দেখছি, সেটি জুলাই অভ্যুত্থানের পরে কতটুকু পরিবর্তন হয়েছে সেই প্রশ্ন তোলে। আমরা প্রত্যাশা করেছিলাম দলনিরপেক্ষ আইনানুগ একটি পুলিশ বাহিনী গড়ে উঠবে, অথচ পুলিশ সদস্যরা প্রধানমন্ত্রীর সামনেই বক্তব্য দেয় তারা একটি নির্দিষ্ট দলের চেতনায় উজ্জীবিত ও এই দলের আদর্শের সঙ্গে তারা কোনো কম্প্রোমাইজ করবে না। পুলিশ তো কোনো দলের হওয়ার কথা ছিল না। এনসিপি-এর এই নেতা বলেন, আওয়ামী লীগের সময় যেভাবে সরকার দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয়ভাবে পেটোয়া বাহিনী হিসেবে কাজ করত, একই পুলিশ একই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। পুলিশ সদস্যরা আমাদের কাছে বলে তাদের প্রমোশন ও পোস্টিংয়ের ভয় দেখিয়ে দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। পুলিশ বাহিনীকে তিনি জুলাইয়ের কথা মনে রাখতে বলেন। আওয়ামী লীগের দলদাস হতে গিয়ে পুলিশের যেই পরিণতি হয়েছিল, আপনারা পুলিশকে সেই দিকে ঠেলে দিবেন না। সরকারের আইন বিভাগ সম্পর্কে হাসনাত আবদুল্লাহ বলেন, আইন বিভাগকে বিএনপি আবার দলীয়করণ করার চেষ্টা করেছে। আমরা দেখলাম বিচার বিভাগীয় সচিবালয়কে বিলুপ্ত করে দিয়ে চূড়ান্ত সাংবিধানিক নিষ্পত্তি করেছে বিএনপি। বিএনপি বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আওয়ামী লীগের পথে হাঁটছে। তারা বিচার বিভাগের স্বাধীনতাকে হরণ করেছে, আবার প্রমোশন ও পোস্টিংকে পুঁজি করে তারা বিচারকদের স্বাধীনতাকে হরণ করেছে। এই সংসদ সদস্য আরও বলেন, আমার মনে হয় না বিচারকের রায় বিচারালয়ে হয়, সেটাও ঢাকা থেকে রিমোট কন্ট্রোলে পরিচালিত হয়। আইনমন্ত্রী যেমন রায় লিখে দেন, সেটাই বিচারকেরা বিচারালয়ে পড়ে শোনান। ঝিনাইদহে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনার প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি মজলুমদেরকেই অত্যাচারী বানানোর চেষ্টা করছে। এটা শুধু ঝিনাইদহের ঘটনা ভাবলে ভুল হবে, এটা কেন্দ্র থেকেই নির্দেশিত হয়েছে। হাসনাত শারজিস জাতির সঙ্গে বেইমানি করেছে রাশেদ খান। সংসদ সদস্য এমপি হাসনাত আবদুল্লাহ ও এনসিপি নেতা শারজিস আলমকে বেইমান বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান।
অন্তর্বর্তী সরকারে সাবেক এক উপদেষ্টার বক্তব্য কোট করে সোমবার ২৫ মে সকাল ১০:২৬ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। রাশেদ খানের পোস্টটি নিচে হুবহু দেওয়া হল। শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে অন্য সমন্বয়কদের সঙ্গে হাসনাত আবদুল্লার হাতাহাতি পর্যন্ত হয়েছে। নাহিদ আসিফ ডিবিতে মার খেত আর হাসনাত শারজিস ডিবি কার্যালয়ের পুকুর পাড়ে জুস খেত। কেন জুস খাওয়াত এই অডিওতে শুনতে পাবেন। আমি বিএনপির এমপিদেরকে বলবো, সংসদে সে যখন বেশি কথা বলবে তখন এই অডিওটা বেশি বেশি বাজাবেন। আমি পূর্বে বলেছিলাম, গণ অভ্যুত্থানের সময় হাসনাত ও শারজিসের দুর্বলতা থাকার কারণে তারা পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আওয়ামী লীগেরই পক্ষের লোক। একজন উপদেষ্টা শপথ নেওয়ার আগে ৭ আগস্ট রাত ২টোর দিকে বলেছিল, হাসনাত শারজিস জাতির সাথে বেইমানি করেছে। এই অডিওতে সেই বেইমানির কিঞ্চিত প্রমাণ পাবেন। আসিফ মাহমুদের বইতে গণ অভ্যুত্থানে শুধুমাত্র ইতিবাচক দিকটা উঠে এসেছে, কিন্তু হাসনাত শারজিসের বেইমানির ইতিহাসটা আসে নাই। আশা করি পরবর্তী এডিশনে আমরা সেটা পাব, আর না পেলে ৭১-এর মতো ২৪-এর বানোয়াট ইতিহাসই আমাদের সম্বল হবে।